মেয়েরা দেখো, আজ আমরা তোমাদের সময় ও গতি অধ্যায়ের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বলের ধারণা ও নিউটনের গতিসূত্র। তো প্রথমে আমরা বলের ধারণার সম্পর্কে কিছু আলোচনা করে নেব। আচ্ছা, এখানে বল মানে কি? বল মানে আমি ইংরেজিতে সেটাকে বলি ফোর্স, FORCE, ফোর্স। মানে এই যে ধরো আমি একটা বই রয়েছে, এই যে টেবিলের ওপর ধরো আমার এখানে একটা বই রয়েছে। এবার এই বইটাকে আমি কী করছি, আমি মানে ঠেলে সরিয়ে দিচ্ছি। এই যে ঠেলা মারলাম বইটাকে, বইটা তাতে এই জায়গায় ছিল, আমি ঠেলা মারার ফলে কী হলো, বইটা সরে গেল। তাহলে কী করলাম, এই বস্তুটার উপর কিন্তু একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে ওটাকে সরালাম। একইভাবে এটাকে এই জায়গায় রয়েছে, এবার এটাকে আমি টেনে নিয়ে আসছি, আমি টেনে নিয়ে এলাম। তাহলে কী হলো, আমি এখানেও কিন্তু বস্তুটার উপরে যে টানলাম, এখানেও কিন্তু আমি বস্তুটার উপর একটা বল প্রয়োগ করে বস্তুটাকে টেনে নিয়ে আসলাম। তাহলে এই প্রতি ক্ষেত্রে কী করলাম, আমি কিন্তু একটা করে বল বস্তুর উপর প্রয়োগ করছি। তাহলে এখানে আমি বলতে পারি যে বল বস্তুর উপর প্রযুক্ত হয়। এবার কীরকম ব্যাপারটা, এখানে তোমাদের বইতে একটা উদাহরণ আছে, দেখবে একটা রাবারের বলকে যদি আমি এইরকম একটা সমতল মেঝের উপর দিয়ে গড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে সেই বলটা একটা দূরত্ব অবধি গিয়ে সে কিন্তু থেমে যাবে। অর্থাৎ আমি এখানে যদি একটা ফিতে বা স্কেলের সাহায্যে এই দূরত্বটা মেপে নিতে পারি। এবার আমি সেই বলটাকে কী করছি, এবার সমতল মেঝের ওপর না গড়িয়ে আমি এবার একটা মাঠে ঘাসের ওপর দিয়ে সেই বলটাকে গড়িয়ে দিচ্ছি। এখানেও দেখা যাবে যে ঘাসের ওপর দিয়ে বলটা একটা দূরত্ব অবধি গিয়ে থেমে যাচ্ছে। তাহলে আমি দুক্ষেত্রেই কিন্তু বলটাকে আমি একই জোরে গড়িয়েছি। এখানে যতটা জোরে বলটাকে গড়িয়েছিলাম, এখানে আমি ততটা জোরেই গড়িয়েছি, কিন্তু দেখা যাবে যে ঘাসের ওপরেও একটা জায়গায় গিয়ে বলটা থেমে যাচ্ছে। এবারে আমি ফিতে বা স্কেলের সাহায্যে আমি কতটা দূরত্ব অবধি বলটা এখানে গিয়ে থামলো সেটা আমরা মেপে নিতে পারি। আমরা দেখতে পাবো যে ঘাসের ওপর কিন্তু দুই ক্ষেত্রেই বলটা থেমে গেছে, একটা দূরত্ব অবধি গিয়ে সেটা দুই ক্ষেত্রেই একটা না একটা সময় বলটা থেমে গেছে, কিন্তু ঘাসের ওপর ও কম দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, অনেকটা তুলনামূলকভাবে সমতল মেঝের ওপর দিয়ে গড়িয়ে দেওয়ার ফলে আমি একই জোরে গড়িয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু দুক্ষেত্রেই আমি সমান জোরে বলটাকে গড়িয়ে দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু মেঝের ওপর দিয়ে বলটা বেশি দূরত্ব অতিক্রম করতে পেরেছি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, কি সিদ্ধান্তে আমি আসতে পারি? আমি বলতে পারি যে এই বলটাকে আমি মেঝের ওপর দিয়ে গড়িয়ে দিই কি ঘাসের ওপর দিয়ে গড়িয়ে দিই, বলটা একটা না একটা সময় গিয়ে থেমে গেছে। তার মানে কি, বলটা গড়াবার সময় কোনো না কোনো একটা জায়গায় কি ও কিন্তু একটা বাধা পেয়েছে, এবং তার জন্যই বাধা পেয়েছে বলেই সেই বাধার জন্য ও চলতে চলতে থেমে গেছে। এবার কোন ক্ষেত্রে বলটা বেশি বাধা পেয়েছে? অবশ্যই যে ক্ষেত্রে ও অতটা দূরত্ব অবধি যেতে পারলো না, কম দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ ঘাসের ওপরে ও কিন্তু বেশি বাধা পেয়েছে। তুলনামূলকভাবে সমতল মেঝের উপর দিয়ে বলটা গড়িয়ে যেতে কম বাধা পাওয়ার জন্যই কিন্তু ও তুলনামূলকভাবে বেশি দূরত্ব অবধি যেতে পেরেছে। অর্থাৎ আমি এখানে ঘাসের ক্ষেত্রে বাধাটা বেশি বলছি। এই বাধাটা মূলত হয় মেঝের ওপর দিয়ে বলটাকে গড়িয়ে দিয়ে ঘাসের ওপর দিয়ে গড়িয়ে দিই না কেন, এই বল এবং মেঝে বা বল এবং ঘাসের যে সংস্পর্শতলে বরাবর একটা ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণের জন্য কিন্তু ওই বলটা বাধা পাচ্ছে। আমি যদি এইভাবে বলটাকে গড়িয়ে দিয়ে হাত দিয়েও থামিয়ে দিতাম, তাহলেও কিন্তু বলটা একটা না একটা জায়গায় থামতো। সেখানে আমি হাত দিয়ে বলটাকে মানে বাধা দিতাম বলটাকে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে বলটাকে গড়িয়ে দেওয়ার সত্ত্বেও বলটা একটা বাধা পাওয়ার জন্য কিন্তু একটা দূরত্ব অবধি গিয়ে সে থেমে যাচ্ছে, কিন্তু সমতল মেঝেতে দেখা যাচ্ছে যে এই বাধার পরিমাণটা কম হচ্ছে, ঘাসের ওপর দিয়ে কিন্তু এই বাধাটা বেশি হওয়ার জন্য ও কম দূরত্ব গিয়ে থেমে যাচ্ছে। এবার যদি বলটা এখানে কোনোভাবেই বাধা না পেত, এখানে তো দুই ক্ষেত্রেই দেখলাম যে বলটা বাধা পাওয়ার জন্য থেমেছে, কিন্তু যদি বাধা না পেত তখন কি হতো? তখন কিন্তু আমি দেখতাম যে বলটা কিন্তু কোথাও থামতো না, মানে ও গড়িয়েই চলতো, যেদিকে গড়িয়ে দেওয়া হয়েছে সেদিকেই কিন্তু বলটা গড়িয়েই চলতো। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারি। অর্থাৎ আমি বলটাকে গড়িয়ে দিয়েছি, এর বিরুদ্ধে কিন্তু একটা বল ওর ওপর কাজ প্রযুক্ত হয়েছে, যেটাকে আমরা বলছি বাধা দিয়েছে ওই ঘর্ষণ বলটা। মেঝে এবং বলের সংস্পর্শতলে যে ঘর্ষণ বল, সেটা কিন্তু ওই বলের গতির বিরুদ্ধে বাধা দিয়েছে। তাহলে এখানে আমরা একটা বলের উদাহরণ দেখলাম। আরেকটা উদাহরণ আমি এখানে বলতে পারি, ধরো এই যে আমি পেনটাকে আমি টেবিলের ওপর আমি বইয়ের ওপর রেখেছি। এবার এই অবস্থায় আমি কি করছি, আমি এইভাবে আমি বইয়ের ওপর আমি এটাকে রাখলাম। এবার এই অবস্থায় আমি করছি কি, এইটাকে আমি বল প্রয়োগ করছি, মানে আমি ধরো এটাকে ঠেলে
এইদিকে আমি সরিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমি বল প্রয়োগ করছি, এই দিকে আমি বলটা প্রয়োগ করলাম এবং এখানে কিন্তু এই পেনটা আমার বাঁ দিকে সরে গেল। একইভাবে আমি যদি এইভাবে এটাকে আমি বাঁ হাত দিয়ে এইটাকে আমি এবার এইদিকে ঠেলে সরাচ্ছি, তাহলে কি হলো, আমি বল প্রয়োগ করলাম, আমি কিন্তু ডান দিকের অভিমুখে আমি বলটা প্রয়োগ করছি, পেনটাও কিন্তু আমার ডান দিকে সরে গেল। তাহলে এইভাবে কিন্তু আমি বলতে পারি যে আমি যেদিকে বল প্রয়োগ করছি আমি সেদিকেই ওইটাকে বস্তুটাকে সরাতে পারছি। এবার আমি করছি কি, আমি এই পেনটাকে আমি দুদিক থেকেই বল প্রয়োগ করছি, মানে আমি দেখো দুটো আঙুল দিয়ে আমি এটাকে চেপে রেখেছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যে ঘটনাটা আমার এখানে ঘটবে সেটা হচ্ছে কি, দেখো পেনটা কিন্তু কোনো দিকেই সরছে না, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এই একই বস্তু এই পেনটার ওপর সমমানের এবং বিপরীতমুখী বল দুদিক থেকে প্রযুক্ত হচ্ছে। আমি বা মানে আমার এই বুড়ো আঙুলটা দিয়ে আমি যতটা পরিমাণে বল পেনটার ওপর প্রয়োগ করছি, আমি কিন্তু আমার এই যে তর্জনী দিয়ে আমি কিন্তু ঠিক সমপরিমাণ এবং বিপরীত অভিমুখী বল কিন্তু পেনের ওপর একই বিন্দুতে প্রয়োগ করছি, যার জন্য কিন্তু পেনের ওপর যে মোট সার্বিক বল যেটা কাজ করছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে শূন্য। অর্থাৎ এক্ষেত্রে পেনটার কিন্তু কোনো রকমভাবে কোনো সরণ মানে কোনোভাবেই আমি পেনটাকে সরাতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমি বলছি পেনের ওপর সার্বিক বলটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে একটা এতে আমি বলতে পারি, আমি খাতাতে এটা ছবিটা এঁকে দেখাচ্ছি, যে আমি মনে করছি যে এই রকম একটা ধরো বস্তু রয়েছে, আমি মনে করছি যে এই রকম একটা বস্তু এখানে ধরো রয়েছে টেবিলের ওপর। এবার সেইটাকে আমি দুদিক থেকেই বস্তুটাকে বল প্রয়োগ করছি। এইদিকে আমি যে পরিমাণ মানে যতটা জোরে আমি এইদিকে থেকে বল প্রয়োগ করছি ঠিক অতটা জোরেই আমি বিপরীতমুখী বল কিন্তু ওর ওপর প্রয়োগ করছি। তাহলে এইখানে যেটা হয় যে বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে যদি সমমানের বল আমি প্রয়োগ করি তাহলে বস্তুটার ওপর সার্বিক বল কিন্তু শূন্য হয়ে যায়, তখন কিন্তু বস্তুটাকে আমি কোনো দিকে সরাতে পারবো না, বস্তুটা কোনো দিকেই সরবে না। কিন্তু আমি যদি এই রকম একটা ক্ষেত্র যদি দেখি, আমি এই বস্তুটার ওপরে দেখো, এই যে বস্তুটার ওপর আমি দুদিক থেকেই আমি বল প্রয়োগ করছি, এখানে বিপরীত দিক থেকেই বলটা প্রয়োগ করছি, কিন্তু দুটো বল কিন্তু সমান নয়। এদিক থেকে আমি একটু বেশি জোরালো বল প্রয়োগ করছি, আর এই দিকে কিন্তু বাঁ দিকের অভিমুখে যে বলটা প্রয়োগ করছি সেটা একটু কম জোরালো বল। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে অভিমুখে আমি একটু বেশি জোরালো বল প্রয়োগ করেছি, যে ডান দিকের অভিমুখে এই দিকে দেখো আমি একটু বেশি জোরালো বল প্রয়োগ করেছি, তাহলে বস্তুটাকে কিন্তু আমি এই দিকে কিন্তু বস্তুটাকে সরাতে পারবো, ঠিক আছে। জোরালো বলটার অভিমুখে আমি বলবো যে বস্তুটা এখানে কিন্তু সরে যাবে, ঠিক আছে। আবার এইখানে আবার দেখো দুটো আমি যদি সমান ও বিপরীতমুখী বলে, আমি ধরো এই দিকে এবার আমি বেশি জোরালো বল প্রয়োগ করলাম, ঠিক আছে। আমি এবার এই বাঁ দিকের অভিমুখে আমি এবার বেশি জোরালো বল প্রয়োগ করলাম, এই দিকের বলটা আমি করছি কি কম জোরালো বল প্রয়োগ করছি, দুদিকেই বিপরীতমুখী বল প্রয়োগ করছি কিন্তু সমান নয় তারা, মানে এদিকের বলটা মানে বাঁ দিকের অভিমুখে আমি যে বলটা প্রয়োগ করছি সে বলটা একটু বেশি জোরালো। তাহলে কি হবে, বস্তুটা কিন্তু এই জোরালো বলটা যে অভিমুখে প্রয়োগ করা হচ্ছে মানে এই দিকে কিন্তু বস্তুটা সরে যাবে, ঠিক আছে, বস্তুটা এই দিকে সরে যাবে। তাহলে আমি দেখছি যে যদি আমাকে একটা বস্তুকে সরাতে হয় তাহলে তো বল প্রয়োগ করতেই হবে, এবং যদি আমি একই বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে বস্তুটার ওপর আমার সার্বিক বলটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, এই বলের যে প্রভাব সেটা এই বল দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে, যার জন্য বস্তুটা কিন্তু কোনো দিকেই সরছে না। কিন্তু আমি যদি কোনো বস্তুকে মানে দুদিক থেকেই বল প্রয়োগ করছি, বিপরীতমুখী বল প্রয়োগ করছি, তাহলে কিন্তু আমাকে বস্তুটাকে সরাতে গেলে দুটো সমমানের বল প্রয়োগ করলে হবে না, একটা বেশি জোরালো বল আমাকে যে কোনো একদিকে প্রয়োগ করতে হবে। আমি যেদিকে বেশি জোরালো বলটা প্রয়োগ করব বস্তুটা কিন্তু সেই জোরালো বলের অভিমুখেই কিন্তু সেটাকে সরে যাবে, ঠিক আছে। এখানে আমি বেশি জোরালো বলটা যেই অভিমুখে প্রয়োগ করেছি সেদিকে বস্তুটা সরে যাবে। তাহলে এখানে আরেকটা জিনিস আমার বলে রাখা দরকার যে বল প্রয়োগের কিন্তু একটা অভিমুখ থাকবে, ঠিক আছে, বল প্রয়োগের কিন্তু মানে বলের একটা অভিমুখ থাকবে। আচ্ছা,
এবার আমি আরেকটা কথা এখানে বলি যে এই যে বল প্রয়োগে আমি বস্তুটাকে যে গতিশীল করতে পারলাম, এই দুই ক্ষেত্রে আমি গতিশীল করতে পারলাম। আমি টেবিলের ওপর একটা পেন রেখে দিয়ে আমি ঘর বন্ধ করে চলে গেলাম। এবার আমি পরের দিন ঘরে এসেও দেখব পেনটা এই জায়গাতেই বসে রয়েছে। কেন পেনটার কোনো অবস্থানের পরিবর্তন হলো না, পেনটা কেন সরলো না, এই জায়গা এই ঠিক আমি যেখানে রেখে গেছি সেইখানেই কেন এটা থাকলো? কারণ এর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি। ঠিক আছে, একে পেনটার অবস্থানের পরিবর্তন করতে গেলে, একে আমাকে সরাতে গেলে এখানে কিন্তু আমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যে বল প্রয়োগে বস্তুর গতি সংক্রান্ত বিষয় নিয়ে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আমাদের 3টে সূত্র দিয়ে গেছেন, এবং সেই 3টে সূত্রকে আমরা বলছি কিনা নিউটনের গতিসূত্র। বলা হয় নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। এবার বিজ্ঞানী নিউটন সম্পর্কে একটু জেনে রাখা দরকার যে 1642 খ্রিস্টাব্দে ওনার জন্ম। আর তার সঙ্গে এই যে আমরা নিউটনের মহাকর্ষ গতিসূত্র পড়ছি, তাছাড়া নিউটনের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে মাধ্যাকর্ষণ। উনি কিন্তু মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। এছাড়া কিনা তার আলোর কণিকা তত্ত্ব, অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলাস, দ্বিপদ উপপাদ্য, সূর্যরশ্মির বর্ণালী, এইগুলো হচ্ছে ওনার কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার। তার লেখা একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। ঠিক আছে, 1727 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটিভাবে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের ব্যাপারটা। ওনার লেখা বিশ্ববিখ্যাত গ্রন্থের নামটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এটা গ্রন্থটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া, এবং তার কী কী আবিষ্কার, গতিসূত্র তো আছেই, তার সঙ্গে মহাকর্ষ সূত্র, সূর্যরশ্মির বর্ণালী, আলোর কণিকা তত্ত্ব, এগুলো খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার। এবার আমরা আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্রের মধ্যে আমরা প্রথম গতিসূত্রটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম গতিসূত্রে দেখো, আমি যে কথাটা এতক্ষণ ধরে আমি বলছিলাম সেইটাই ব্যাপারটাই এখানে বলেছে, যে আমি বলছি নিউটনের প্রথম গতিসূত্র দেখো, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, এবং গতিশীল বস্তু আগে থেকে যেদিকে যে বেগ নিয়ে চলছিল, ঠিক আছে, সেই দিকে সেই বেগ নিয়েই সে চলতে থাকবে। আরেকবার বলছি, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। অবশ্যই সেটা কোনো বস্তু যদি স্থির থাকে, তাকে যদি আমাকে গতিশীল করতে হয়, আমাকে তাকে কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করতেই হবে। যদি আমি বাইরে থেকে বস্তুর ওপর কোনো বল প্রয়োগ না করি, তখন কি হবে, স্থির বস্তু কিন্তু চিরকালই স্থির অবস্থাতেই থেকে যাবে। ঠিক আছে, আমি যদি এই খাতাটাকে বা এই বইটাকে বা এই পেনটাকে আমি যদি এই টেবিলের ওপর রেখে আমি যদি বছরের পর বছর ঘর বন্ধ করে রেখে চলে যাই, আর এর যদি অবস্থানের বাইরে থেকে একে আমি কোনোভাবেই বল প্রয়োগ না করি, তাহলে কিন্তু ওকে আমি যে অবস্থানে রেখে গেছি ও সেই অবস্থানেই থাকবে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই একই ব্যাপার, যে গতিশীল বস্তুও কিন্তু আগে থেকে যে বেগ নিয়ে যেদিকে চলছিল সেই দিকে সেই বেগেই সে চলতে থাকবে। অর্থাৎ গতিশীল বস্তুকেও কিন্তু আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে তাকে আমি গতির কোনো রকম পরিবর্তনই তার করতে পারবো না। না তার বেগের অভিমুখের পরিবর্তন করতে পারবো, না বেগের মান পাল্টাতে পারবো। তাহলে গতিশীল বস্তুকে থামাতে গেলেও কিন্তু আমাকে সেখানে একটা বল প্রয়োগ করতে হবে। তার বেগ বাড়াতে গেলেও কিন্তু বল প্রয়োগ করতে হবে, বেগ কমাতে গেলেও কিন্তু বল প্রয়োগ করতে হবে। বেগের দিক বদলাতে গেলেও, মানে এটা এই বস্তুটা ধরো এই দিকে গতিশীল ছিল, তাকে আমি গতি বদলে আমি অন্য দিকে ঘুরিয়ে দিলাম, তাহলে দিকটা বদলালো, সেইটা করতে গেলেও কিন্তু আমাকে বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি বাইরে থেকে বল প্রয়োগ না করলে বলছি স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, এবং গতিশীল বস্তু আগে থেকে যে বেগ নিয়ে যেদিকে চলছিল সেই দিকে সেই বেগেই সে চলতে থাকবে। এইটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রের মূল কথা। এবার এই যে দেখো, এখানে যে বইতে যে উদাহরণটা দিয়েছিলাম, এই যে বলটা যখন গতিশীল ছিল তখন কিন্তু ওকে বাইরে থেকে মানে একটা বাধা পাওয়ার জন্য কিন্তু বলটা থেমে গেছিলো। তাহলে এখানে যদি বাধা না পেতো তখন কি হতো, ওই বলটা যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেদিকে সেই বেগ নিয়েই সে গতিশীল হয়ে থাকতো, তাকে আমি কোনো রকম বেগের পরিবর্তন করতে পারতাম না। কিন্তু বাধাটা পেয়েছে বলেই সেটাই হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল, যার জন্য কিনা ওর গতির পরিবর্তন হচ্ছে, বলটা থেমে গেছে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো নিউটনের প্রথম গতিসূত্র থেকে। আমি তো মোটামুটি বিবৃতিটা জানলাম। এইবার আমি নিউটনের গতিসূত্র থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানতে পারি, সেটা হচ্ছে পদার্থের মানে বস্তুর জাড্য ধর্ম।
ঠিক আছে, এই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারবো। জাড্য ধর্ম আবার দুই প্রকারের হয়, দেখবে স্থিতিজাড্য এবং গতিজাড্য। আগে আমি জাড্য কি সেই ব্যাপারটা আগে আমি একটুখানি আলোচনা করি। দেখো, জাড্য মানে হচ্ছে কিনা, এই যে বললাম বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল হয় স্থির থাকবে, নইলে গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চিরকাল চলতে থাকবে। হ্যাঁ, তাহলে সেই রকম সেই বিবৃতিটাই আমরা পেয়েছি নিউটনের প্রথম গতিসূত্রে। এবার বস্তুর যে এই স্থির থাকা বা একই বেগে যে চলতে থাকার ধর্ম, এইটাকেই আমরা বলছি বস্তুর জাড্য ধর্ম। তাহলে আমি এখানে বলছি যে জাড্য মানে কি, পদার্থের যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে বা বজায় রাখতে চায়, তাকেই আমরা সেই ধর্মকেই বলছি জাড্য। এর ইংরেজি টার্মটা হচ্ছে ইনার্শিয়া, INERTIA, ঠিক আছে, ইনার্শিয়া। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা বললাম যে পদার্থের যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা এবং গতিশীল বস্তু তার যে সমবেগে গতিশীল অবস্থা সেটা বজায় রাখতে চায়, তাকে আমরা বলছি, সেই ধর্মকে বলছি পদার্থের জাড্য ধর্ম। ঠিক আছে, এটা কিন্তু ইনার্শিয়া কথাটা এসেছে ল্যাটিন শব্দ ইনার্স থেকে, যার মানে হচ্ছে আইডল বা অলস। ঠিক আছে, সেটাই বোঝাচ্ছে, মানে আমি পদার্থটা চায় সবসময় সে স্থির থাকতেই চাইবে, স্থির থাকার একটা প্রবণতা পদার্থের মধ্যে থাকবে, এবং গতিশীল বস্তু তার কিন্তু তোমার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করবে। সেই জন্য আমি যখন পদার্থের অবস্থানের পরিবর্তন করতে চাইব, তখন কি হবে, ও কিন্তু বাধা দেবে। ঠিক আছে, তাহলে সেই ব্যাপারটা আমরা বলছি। এবার এই জাড্যকে আমরা বলছি দু ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। এখানে আমি দুটো কথা বলেছি, যে পদার্থের যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা বজায় রাখতে চাইবে, সেইটাকে আমরা বলছি তাহলে স্থিতিজাড্য। এটাই বলছে যে যে ধর্মের ফলে পদার্থের মানে কোনো স্থির জড় বস্তু যেটা স্থির আছে, সেই বস্তু তার স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে আমরা বলছি কিনা স্থিতিজাড্য। আর গতিজাড্য হচ্ছে কি, গতিজাড্য হচ্ছে যে ধর্মের ফলে কোনো গতিশীল বস্তু তার সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে আমরা বলছি গতিজাড্য। ঠিক আছে, এইখান থেকেই কিন্তু দুটো ভাগ হয়ে গেল। স্থির বস্তুর স্থির অবস্থায় বজায় রাখার চেষ্টা করা, যেটা মানে স্থির বস্তু চাইবে যে সবসময় সে স্থির অবস্থায় থাকতে চাইবে, তাহলে সেই ধর্মটাকেই বলা হচ্ছে বস্তু স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু চাইবে তার সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করবে, তাহলে সেই ধর্মটাকে বলা হচ্ছে গতিজাড্য। এবারের উদাহরণ আমরা কি বলতে পারি, দেখো একটা উদাহরণ এখানে বলেছি স্থিতিজাড্যের উদাহরণ। দেখো, স্থির অবস্থায় থাকা গাড়ি যদি হঠাৎ করে চলতে আরম্ভ করে, তাহলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে। আমি বাসে, স্থির বাস, একটা বাস দাঁড়িয়ে আছে, সে হঠাৎ চলতে আরম্ভ করলো, তখন যদি কোনো যাত্রী কিছু না ধরে দাঁড়িয়ে থাকে, সেই যাত্রী বা এমনিও যদি ধরেও দাঁড়িয়ে থাকে, সেই যাত্রী কিন্তু পেছন দিকে হেলে পড়ে। কেন এটা হয়? কারণ দেখো, যখন বাসটা যখন স্থির ছিল, তখন বাসের যাত্রীরাও স্থির ছিল। এবার বাস যখন গতিশীল হলো, তখন কি হলো, আবার গাড়ি হঠাৎ চলতে আরম্ভ করলো, তখন কি গতিশীল হলো, তখন কি বাসের মেঝের সঙ্গে যাত্রীর পাটা লেগে আছে, এটা সংলগ্ন হয়ে রয়েছে। তাহলে বাস চলতে শুরু করলে বাসের সঙ্গে সঙ্গে যাত্রীর পাও চলতে শুরু করলো, গতিশীল হলো। কিন্তু যাত্রীর বাকি যে শরীরের উপরের অংশ, পা বাদে যে বাকি অংশ, সেটা কিন্তু স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চাইল। তাহলে সেই ওপরের অংশটা রয়ে গেল পেছনে, আর পাটা এগিয়ে গেল বাসের সঙ্গে। তাহলে কি হলো, যাত্রীরা তাহলে মনে হচ্ছে যে পেছন দিকে হেলে পড়লো। ঠিক আছে, এই ঘটনাটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। তাহলে এই ঘটনাটা এইভাবেই ব্যাখ্যা করতে হবে যে যখন বাস স্থির ছিল বা গাড়ি যখন স্থির ছিল, তখন তার যাত্রীরাও কিন্তু স্থির ছিল। এইবার যখন গাড়ি চলতে শুরু করলো, হ্যাঁ, তখন তার মেঝের সঙ্গে সংলগ্ন যাত্রীদের পা গতিশীল হলো, কিন্তু যাত্রীদের বা শরীরের বাকি অংশ, উপরের অংশ, সেটা কিন্তু স্থিতিজাড্যের জন্য তখনও স্থির অবস্থা বজায় রাখতে চাইল। তাই পায়ের সঙ্গে সঙ্গে সেই অংশটা এগোলো না, তাই যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ল। আরেকটা উদাহরণ এখানে বলতে পারি যে কম্বলের ধুলো ঝাড়ার সময় লাঠি দিয়ে আঘাত করা হয়। এখানেও কিন্তু ধুলোগুলো মানে কম্বল থেকে আলাদা হয়ে যায়। এখানে কি হয়, ধুলো ঝাড়ার সময় একটা লাঠি দিয়ে যদি জোরে জোরে আঘাত করা হয়, তাহলে কম্বলটাকে গতিশীল করছি আমরা লাঠি দিয়ে আঘাত করে। ঠিক আছে, কিন্তু ধুলোগুলো স্থিতিজাড্যের জন্য তার স্থির অবস্থা বজায় রাখতে চাইবে, ফলে কম্বলটা সরে গেল, কিন্তু ধুলোটা
স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করছে বলে ও কিন্তু একই জায়গাতেই রইলো, ফলে কম্বল থেকে ধুলোটা আলাদা হয়ে ঝরে পড়ে গেল। এইটা হচ্ছে একটা স্থিতিজাড্যের উদাহরণ। একইভাবে গতিজাড্যের কথা বললাম, যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু তার সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেটাকে আমরা বলছি গতিজাড্য। এটা দেখো উদাহরণ দিয়েছি, চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এটা কেন হয়? চলন্ত বাস মানে বাস যখন গতিশীল তখন কি বাসের সঙ্গে সঙ্গে যাত্রীরাও গতিশীল। এইবার বাস যখন চলন্ত বাস হঠাৎ করে যখন থেমে গেছে, ঠিক আছে, হঠাৎ থেমে গেছে, তখন কি যাত্রীর পা বাসের সঙ্গে সংলগ্ন বলে পা থেমে গেছে বাসের সঙ্গে সঙ্গে, কিন্তু যাত্রীর শরীরের ওপরের অংশ কিন্তু তখনও সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে। তাহলে এইখানেও কিন্তু আমি দেখছি যে যাত্রীরা শরীরের ওপরের অংশটা এগিয়ে যাচ্ছে, কিন্তু যাত্রীর পাটা স্থির হয়ে যাচ্ছে, যার জন্য যাত্রীরা সামনের দিকে হেলে পড়ছে। এই ঘটনাটা কিন্তু আমরা দেখতে পাই। একইভাবে তোমরা যখন দেখবে পাখি যখন ওড়ে তখন কিন্তু পাখি ডানা ঝাপটানো বন্ধ করে অনেকটা দূর কিন্তু এগিয়ে যেতে পারে অনেক সময়। এখানে দেখবে যে পাখি যখন উড়ছে তখন সে গতিশীল। এবার পাখি উঠতে উঠতে যখন আমি ডানা ঝাপটানো পাখিটা বন্ধ করে দিচ্ছে, আমি দেখছি পাখি ডানা ঝাপটানো বন্ধ করে দিয়েছে, তখনও কিন্তু তার শরীরটা গতিজাড্যের জন্য সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, এবং তার জন্য পাখির শরীরটা কিন্তু এগিয়ে যায়। এই জন্য শুধু ডানা মেলে ডানা না ঝাপটেই শুধু ডানাটাকে শুধু মেলে রেখে ও কিন্তু এগিয়ে যেতে পারে, অনেকটা দূর ও এগিয়ে যেতে পারে। এটাও গতিজাড্যের জন্য হচ্ছে, ঠিক আছে। আবার এখানে আরেকটা উদাহরণও দেওয়া হয়েছে, দেখো দৌড় প্রতিযোগী ফিনিশিং পয়েন্টে, যখন এটা তোমরা স্পোর্টসের নাম দাও দেখবে যেখানে দড়ি ধরে ফিনিশিং পয়েন্টটা ওখানে করা হয়, যেখানে থামতে বলা হয়, সেইখানে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রতিযোগীরা স্থির অবস্থায় আসতে পারে না, কারণ তারা তো গতিশীল ছিল। এবার তারা এগিয়ে যাচ্ছে তখন কিন্তু সে সমবেগে গতিশীল অবস্থাটাও সে বজায় রাখার চেষ্টা করছে। সেই জন্য ফিনিশিং পয়েন্টে পৌঁছেও ও গতিজাড্যের জন্য সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করছে বলে খানিকটা দূর পর্যন্ত ও এগিয়ে যাচ্ছে। একইভাবে আমরা সাইকেল চালাতে চালাতে যদি পা দিয়ে চালানো থামিয়ে দিলেও অনেক সময় সাইকেল কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যাবে না, সেখানেও পা না চালিয়েও প্যাডেল না করেও খানিকটা এগিয়ে যাওয়া যায়, কারণ সেটাও একই ব্যাপার যে আমাদের সাইকেলে চালাতে চালাতে আমাদের শরীরটা গতিশীল রয়েছে। তাহলে আমি সাইকেলের প্যাডেল করা আমি যখন থামিয়ে দিচ্ছি তখনও কিন্তু সাইকেল সহ যাত্রী সে সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, যার জন্য পা না চালিয়েও প্যাডেল না করেও কিন্তু খানিকটা এগিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এটা হতে পারে। আচ্ছা, দেয়ালের গায়ে ডাস্টার ঝাড়াটা ক্ষেত্রে আমি এই স্থিতিজাড্যের উদাহরণ এখানে বলতে পারি। আচ্ছা, পাখা, বৈদ্যুতিক পাখা যখন চলে তখন দেখবে এই যে আমি এখানে ধরো আমি এটা দেখাচ্ছি, এই যে ধরো পাখাটা তো চলছে, এইবার পাখাটাকে ধরো আমি সুইচ অফ করে দিলাম, তাহলে কি হবে, পাখাটা কিন্তু দেখো ব্লেডগুলো কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে না, ও কিন্তু তখনও ওর গতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করছে, সেই জন্য গতিজাড্যের জন্য, এবং সেই জন্য খানিকটা ঘুরে ব্লেডগুলো তারপর কিন্তু সেটা স্থির অবস্থায় আসছে। এখানেও আমরা বলতে পারি যে পাখার ঘুরন্ত পাখার সুইচ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে পাখা থেমে যায় না, কারণ গতিজাড্যের জন্য সে তখনও তার গতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এইগুলো সব হচ্ছে আমাদের এখানে বলতে পারি এটা গতিজাড্যের একটা উদাহরণ। আর স্থিতিজাড্যেরও একটা উদাহরণ আমরা এখানে একটা পরীক্ষা করে দেখতে পারি। দেখবে যে আমরা এইরকম একটা যদি গ্লাস নিয়েছি, হ্যাঁ, এইরকম একটা গ্লাস নিয়েছি, এখানে কিনা আমি এই একটা পিচবোর্ড টাইপের এই ধরনের একটা জিনিস নিলাম, ঠিক আছে, আর তার উপরে আমি করছি কি একটা কয়েন রাখছি। এবার আমি এই পিচবোর্ডটাকে আমি কিনা এখান থেকে সরিয়ে দেবো, একটা টোকা মেরে আমি এটাকে সরিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখা যাক কী হয়। দেখলে তো, তাহলে এইখানে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে আমি পিচবোর্ডটাকে গতিশীল করেছি টোকা মেরে, কিন্তু ওর ওপরে রাখা কয়েনটা স্থিতিজাড্যের জন্য তখনও স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করছে, ওই জন্য কয়েনটা কিন্তু ওই পিচবোর্ডের সঙ্গে সঙ্গে এগিয়ে না গিয়ে কী করছে, দেখো গ্লাসের মধ্যে এটা কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু কয়েনের স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থা বজায় রাখার চেষ্টা করছে বলে এটা হচ্ছে। তাহলে আমরা স্থিতিজাড্য ও গতিজাড্যের বেশ কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। তোমাদের বই